আমি সলভ করাবো তোমাদেরকে ২০২২-২৩ সালে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় আসা ইতিহাসের সবচেয়ে কঠিন একটা প্রশ্ন। লাস্টে কিন্তু তোমরা জেনে থাকবা যে ৭০ পায় কিন্তু অনেকের চান্স হয় নাই। মানে ওয়েটিংও টিকে নাই জিপিএ নাম্বারের জন্য। বাট তুমি এর আগের বছর অর্থাৎ এই যে ২২-২৩ সালেরটা ৪৮ পায়ও কিন্তু বাকৃবিতে চান্স পাইছে। ইভেন তুমি যদি এখানে ৫৫ থেকে ৬০ এর মধ্যে নাম্বার পাও, তুমি টপ সাবজেক্টে পড়ার সুযোগ পাইছো। তাহলে চিন্তা করে দেখো, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রশ্ন কিন্তু ২০২২-২৩ সালেরটা ছিল। যারা টেকনিক্যাল ছিল, যারা বুঝছে যে কোনগুলো আনসার করা আসলে উচিত, প্রশ্নের মানটা কিরকম, তারাই কিন্তু চান্স পাইছে। এবং যারা বুঝে নাই, গতানুগতিক ধারা তারা মানে নিজ পরীক্ষা দিতে গেছিল যে আমার ৮০ না পেলে চান্স হবে না, ৭০ না পেলে চান্স হবে না। এবং এই প্রশ্নের পিছনে কিন্তু সাস্টের বড় হাত ছিল। সাস্ট এবং সিলেটেকে মিলিয়ে কিন্তু এই প্রশ্নটা তারা তৈরি করেছিল। যাই হোক, আমরা এখন ম্যাথ সমাধানে আসি। প্রথমেরটা কি বললো যে কোনো একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি 2,120 হয়ে যায়, তাহলে উহার কার্তেশীয় মানটা আসলে কত হবে? তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি কার্তেশীয় বলতে r এর মান হচ্ছে 2 এবং থিটা মান হচ্ছে 120 আমরা জানি। আর x মানে কি ছিল বলতো? r cos থিটা অর্থাৎ 2 cos থিটা বলতে পারি। তো ওই কনসেপ্টে আমরা কিন্তু জানি cos 120 এর মান ছিল -1/2 অর্থাৎ এটা মান কিন্তু 1 হয়ে গেছে, -1 হয়ে গেছে। এবং ওই y এর ভ্যালুটা কি হয়ে যাবে? 2 sin 120 অর্থাৎ 2 into √3/2 অর্থাৎ এটা কি চলে আসে √3। তাহলে আমরা বিন্দুটা পেয়ে গেলাম -1, √3। এখন যদি আমরা পরের ম্যাথটাতে আসি, কোন রেখাটা এত রেখার সাথে 15 ডিগ্রি কোণে অবনত বা আনত আছে, তাই না? তাহলে এখন তুমি চিন্তা করো এই রেখার ঢালটা আমরা বের করব। তো ঢাল বের করে তোমাদেরকে একটা শর্টকাট শিখিয়েছিলাম, যদি সেটা আদর্শ রূপে থাকে অর্থাৎ সবগুলো একপাশে ডান পাশে 0 থাকবে। তাহলে বিষয় হচ্ছে এরকম যে √3x - 3y + 15 = কিন্তু 0। তাহলে ওই ক্ষেত্রে ঢালটা কত? ওই ক্ষেত্রে ঢাল চলে আসবে -x এর সহগ বাই y এর সহগ অর্থাৎ 1/√3। তা আমরা কিন্তু বলতে পারি এই থিটা ভ্যালু কত? 30 ডিগ্রি। তাহলে এইটার ঢালটা কত? 30 ডিগ্রি, তাই না? এখন আমি ধরলাম এই চিত্রটা তোমরা যদি একটু আঁকি, ধরলাম এটা x অক্ষ, এটা ছিল y অক্ষ। ধরে নিলাম বিষয়টা হচ্ছে এটা এইভাবে আছে, তাই না? তাহলে 30। এখন তার সাথে যে কোণটা এত কোণে অবনত, তাহলে তুমি আরেকটু বাড়ায় দিতে হবে 15 ডিগ্রি। তাহলে আল্টিমেটলি এই রেখাটা আবার বলো তো x এর সাথে কত ডিগ্রি কোণে আছে? 45, তাই না? 30 আর 15 মিলে 45। তাহলে আমার চিন্তা করতে হবে এই 4টা অপশনের মধ্যে কোনটার ঢাল হচ্ছে 1। কারণ ঢাল যদি 1 হয় তাহলে থিটা মানটা 45। খেয়াল করে দেখো এই যে বি নাম্বার যে অপশনটা, সেটা কিন্তু ঢাল 1 অর্থাৎ এটা হচ্ছে উত্তর। দেখো কোন রেখাটা x অক্ষকে মূল বিন্দু থেকে 3 একক দূরে ছেদ করে। তাহলে x অক্ষ ছেদ করছে কি মূল বিন্দু থেকে 3 পরিমাণ দূরে। তাহলে এই পয়েন্ট হচ্ছে 3,0। তাহলে রেখা দিলাম এটা 3,0 তে যাইতেছে। তাহলে অপশন টেস্ট করতে হবে। 3,0 তে তুমি সবগুলো সিদ্ধ করে দেখো, প্রথমটাই জাস্ট মিলে দেখো। তুমি যদি এখানে 0 বসায় দাও তাহলে y এর মানটা 0 এবং এখানে 3 বসালে কিন্তু এটাও 0 চলে আসতেছে। এবং চিন্তা করো যে কোন চতুর্থাংশে বা কোন কোয়াড্রেন্টে এই দুইটা ইকুয়েশনের পরস্পরকে ছেদ করবে। তাহলে এই দুইটি সমাধান করো, তাহলে 2x এর মান কত আসে? 14 অর্থাৎ x এর মান হচ্ছে 7। তুমি যেখানে বসায় দাও তাহলে y এর মানটা কি আসে? -5 অর্থাৎ এই বিন্দু হচ্ছে কি 7, -5 বিন্দু কিন্তু আমরা পাচ্ছি প্লাস মাইনাস। যদি আমরা কোয়াড্রেন্ট চিন্তা করি, এটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে যায়। x - 2y = 6 রেখাটা অয় অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণে অবনত? অয় অক্ষ বলছি কিন্তু, নবারে কিন্তু আমরা বলছি এই যে y = mx + c যে ইকুয়েশনটা, সেটা ঢাল কিন্তু বলতাম আমরা x এর পজিটিভ দিকের সাথে যে কোণ তৈরি করে তার মানটা, তাই না? এখন তোমরা যদি বলো অয় অক্ষের সাথে, সেটা কনভার্ট করতে হবে এরকম, এটার সাথে একদম সেম x = my + c, একটু খালি চেঞ্জ, তাই না? তাহলে এইভাবে তুমি যদি সাজাও এটাকে, তাহলে কিন্তু পাচ্ছি আমরা x = 2y + 6। তাহলে এখানে m এর মানটা কত? 2। আর আমরা m বলতে কি বুঝি? tan থিটা। tan থিটা মান হচ্ছে 2 অর্থাৎ থিটা মান পাচ্ছি আমরা tan ইনভার্স 2। আশা করি বুঝছো ম্যাথটা। 5,0 বিন্দুকে কেন্দ্র করে অঙ্কিত এত বৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ইকুয়েশনটা কত হবে? তাহলে এখন এই যে বৃত্তের ইকুয়েশন আমি বের করব, তার ক্ষেত্রফল কিন্তু ছিল এই বৃত্তের ক্ষেত্রফলের সমান এবং উপবৃত্তের ক্ষেত্রফল জানি আমরা পাই বি। তাহলে এখানে এর মান কত? এর মান হচ্ছে √2 এবং বি এর মান হচ্ছে কি 2√2। এগুলো আমরা জানি। তাহলে বলো এর মান কত? √2 পেলাম। বি এর মানটা কত? 2√2। তাহলে আলটিমেটলি ক্ষেত্রফলটা কত হচ্ছে? 4 পাই। তাহলে আমরা কিন্তু বৃত্তের ক্ষেত্রফল বুঝি পাই আর স্কয়ার অর্থাৎ এটা কত আসলো? 4 পাই। তাহলে এখানে আর এর মানটা কত? 2। বুঝলা? আচ্ছা, আর এর মান 2 পেলাম এবং কি ছিল? 5,0 বিন্দুকে কেন্দ্র করে, তার মানে কেন্দ্র হচ্ছে 5,0। এখন কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা কিন্তু ইকুয়েশন জানি এভাবে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়ালস টু কি r স্কয়ার হয়ে যায়। অর্থাৎ এটা কত? 4 ছিল। তাহলে আলটিমেটলি বলতে পারি x স্কয়ার প্লাস 25 - 10x প্লাস y স্কয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0। অর্থাৎ এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x প্লাস 21। তাহলে উত্তর হচ্ছে 2 নাম্বারটা। দেখো কোন বিন্দুটা এত বৃত্তের বহির্ভাগে অবস্থান করে? নিয়মটা কি? যদি তুমি বিন্দুগুলা বসায় দেখো যে এই বাম পাশটা গ্রেটার দেন আসছে ডান পাশ থেকে, তাহলে সেটা কি বহির দিকে, আর যদি লেস দেন থাকে সেটা কি ভিতরে, আর যদি কোনো কারণে ইকুয়াল থাকে সেটা বোঝাবে কি জানো? পরিধির উপর একদম বরাবর অবস্থান করতেছে, বুঝছো? তাহলে আমরা 3,0 আগে বসাই। তো 3,0 বসালে 9/9 প্লাস 0। আচ্ছা, এটা মান তো 1, তার মানে বাম পাশ ডান পাশ মিলে যায়, এটা উত্তরের কোনো সুযোগ নাই।
0,3 বসালে 9/16 আসে, যেটা কি লেস দেন 1, এটা উত্তর হবে না। বাট তুমি যদি -2,3 বসাও তাহলে দেখো 4/9 আসতেছে, আর এখানে আসে কি 9/16, অর্থাৎ এই ভ্যালুটা যদি চিন্তা করি 144, আর এখানে হচ্ছে 64 প্লাস 81, অর্থাৎ এই বিষয়ে কিন্তু 145/144 আসতেছে, যেটা কিন্তু 1 থেকে বড়, কারণ 145 কিন্তু 144 থেকে যেহেতু বড়, তাহলে অবশ্যই 1 থেকে বড় আসবেই, নর্মাল বিষয়। তার মানে এইটাই হচ্ছে কি বিন্দুটা। এখন দেখো লিমিট চাইছে, আমরা কিন্তু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ফরম্যাটের যে ম্যাথগুলো ছিল সেগুলো কিন্তু আমরা শিখে আসছি। তো একটা উদাহরণ তোমাকে দিয়ে আগে বোঝাই। x² + 2x² + 3, এই টাইপের উত্তরগুলো ছিল কিরকম জানো, যে সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাত, অর্থাৎ 1/2। এখন এই লিমিটটা তোমার যেটা দেওয়া ছিল, এটা যদি সাজাই আমরা, ফর্মটা কিন্তু এরকম দাঁড়াচ্ছে, লিমিট x টেন্স টু ইনফিনিটি x ইন্টু এটা, তাহলে কি আসতেছে x² + 2x x² + 3x প্লাস 3x² + x x² + 4x। তো আলটিমেটলি যদি আমরা প্রবটা খাটাই, এই যে সর্বোচ্চ সহগের অনুপাত, তাহলে 1 + 3 অর্থাৎ 4। এই ম্যাথটা দেখো, এই ম্যাথ করার আগে আমরা একটা শর্টকাট শিখবো। ধরো কোনো একটা ইন্টিগ্রেশন করতে বলছে, এখানে একটা মেইন ফাংশন আছে, আচ্ছা এটা হচ্ছে তার পাওয়ার হচ্ছে n, এবং তার পাশে ইন্টু আকারে তার ডিডিএক্স ফাংশনটা আছে। তার উত্তর কী হয়ে যাবে জানো, মেইন ফাংশন টু দি পাওয়ার, যত পাওয়ার ছিল তার থেকেও এক বেশি, নিচেও ওই ভ্যালুটাই দিয়ে দিব। তাহলে আলটিমেটলি বিষয়টা দেখো, তো যদি ব্যালেন্স করতে চাই যে ln x হোল টু দি পাওয়ার 3 ইন্টু 1/x dx, তাহলে ওই ক্ষেত্রে উত্তরটা কি ln x টু দি পাওয়ার 4/4, বুঝছো? তারপর আমরা যদি এখানে আপার লিমিট লোয়ার লিমিটটা বসাই, e টু দি পাওয়ার 3 এবং e স্কোয়ার বসাও, 1/4 এর উপর তার কোনো ইফেক্ট নেই, সেটা বাইরে আনলাম। তাহলে ln e টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 4 মাইনাস ln e টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 4। এখন এই 1/4টা তুমি বাইরে রাখলাম। এখন আমরা কিন্তু জানি লগারিদম ফরম্যাটটা কি ছিল, e এর উপরে যে পাওয়ারটা সেটা সামনে আসতে পারে, আর ln এর মান হচ্ছে 1, তাহলে কিন্তু আলটিমেটলি সেটা 3 টু দি পাওয়ার 4। এবং এখানে তুমি যদি হুবহু সেম ফরম্যাট অ্যাপ্লাই করো, 2টা সামনে আনো, আর ln এর মান কি ছিল 1, তাহলে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ এর আসতেছে কি 16। তাহলে এখানে 81 ছিল, এখানে 16 ছিল। 81 থেকে তুমি যদি 16 বাদ দাও, তাহলে কত থাকে 65। তাহলে উত্তর কত 65/4। এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং বাট সহজ, এত কঠিন না। দেখো এই যে আমরা আগে চিন্তা করবো কি sin 3θ ভ্যালুটা আসলে কত, √3/2, অর্থাৎ এটা কত sin π/3, কারণ sin 60 ভ্যালু ছিল √3/2। এবং আমরা কিন্তু ইনভার্স ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে পড়ে আসছি যে sin θ sin আলফা হয়ে গেলে θ = n π প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা হয়ে যায়। আর আমরা বলতে পারি θ মান হচ্ছে n π/3 প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু π/9। এইটা আসার পর আমরা কি করব, এটা আসার পর আমরা দেখলাম এটা হচ্ছে থিটা, বাট তারা বলছে কি 9θ, তো আমরা তো থিটাতে আনতে হবে, নয়তো ভাগ দিতে হবে না, ডাকে আমাদের একটু চেঞ্জ করা উচিত, চেঞ্জ করে নিলাম। ওকে, তাহলে এখন আমরা এন এর মানগুলো বসাবো। যদি আমরা এন এর মান 0 ধরি, তাহলে কি আসতেছে, এন এর মান 0 ধরলে এই পার্ট 0, আর -1 টু দি পাওয়ার 0 বলতে 1 আসে, তাহলে এটা 0 ধরলে থিটা মান আসবে হচ্ছে π/9। এখন এন এর মানটা আমরা 1 ধরি, তাহলে কি আসতেছে, থিটা মান আসবে π/3 মাইনাস π/9। তো আলটিমেটলি এই ভ্যালুটা আসতেছে 2π/9। এখন তুমি যদি n এর মানটা 2 ধরো, n এর মান কিন্তু 2 ধরলে এটা আসতেছে 2π/3 প্লাস π/9, এই ভ্যালু আসতেছে 7π/9। এবং তুমি আলটিমেটলি যদি n এর মানটা 3 ধরো, খেয়াল করে দেখবা এটার ভ্যালু আসবে কত জানো, এটা ভ্যালু আসবে হচ্ছে 8π/9, বুঝছো? এখন আমাকে রেঞ্জই বলছে যে এই π/2 থেকে বড় হতে হবে এবং 8π/9 থেকে ছোট হতে হবে, তাহলে এই π/9ও হবে না, 8π/9ও হবে না, তাহলে উত্তর কোনটা, এই দুইটা। আশা করি বুঝছি। আচ্ছা, এই ম্যাথটা আমরা চিন্তা করি। এই ম্যাথটা করার আগে আমাকে বোঝা লাগবে যে sin স্কোয়ার এক্স বলতে কি আমরা বুঝি যে sin x হোল স্কোয়ার। তো আমরা এই পার্ট কিন্তু এভাবে লাগতে পারি যে sin cosec ইনভার্স 5/3 হোল স্কোয়ার প্লাস cos cosec ইনভার্স 5/3 হোল স্কোয়ার, বুঝছো? তারপরে দেখো আমরা এই সাইন লেখার পরে যেটা সাইন ইনভার্স আনতে পারি, তাহলে ভ্যালুটা কিন্তু 3/5 দাঁড়াচ্ছে, হোল স্কোয়ার দিয়ে দিলাম। এবং এই পার্টে যদি আমি এটা যদি cos, তাহলে ইনভার্সটা আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখন cosec মানে কি ছিল, cosec মানে ছিল অতিভুজ বাই লম্ব, তাহলে ভূমি কত 4, তাহলে cos মানে কি, cos মানে ছিল ভূমি বাই অতিভুজ, আশা করি বুঝছো। এবং এটা তো হোল স্কোয়ার ছিল, তাহলে আলটিমেটলি এটা ভ্যানিশ, কারণ আমরা জানি কি ত্রিকোণমিতি এবং ইনভার্স ত্রিকোণমিতি সাইন ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে থাকলো 9/25 এবং এখানে থাকলো কি 16/25, অর্থাৎ ভ্যালু কিন্তু 1 আসতেছে। আচ্ছা, ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটি চাপ বৃত্তের কেন্দ্রে কত কোণ তৈরি করতে পারে। এই ম্যাথটা করার আগে আমরা একটা ফর্মুলা শিখবো। থিটা ইকুয়ালস টু কি ছিল জানো এই টাইপটাতে, 2 সাইন ইনভার্স, এখানে থাকবে হচ্ছে জায়ের দৈর্ঘ্য, এখানে থাকবে কি ব্যাসের দৈর্ঘ্য, বুঝছো? তাহলে এখন আমাকে জাস্ট এতটুকু বলো যে এখানে জায়ের দৈর্ঘ্যটা কি ছিল, ব্যাসার্ধের সমান, ক্লিয়ার করে বললো আর, এবং ব্যাস মানে কি 2r, এটা একটা ভ্যানিশ, তাহলে কি থাকে সাইন ইনভার্স 1/2, এবং সাইন ইনভার্স 1/2 ভ্যালু কত ছিল
30 ডিগ্রি, অর্থাৎ উত্তর হচ্ছে 60, এবং তার কনভার্সনটা যদি π/3 নিই, π/3 চলে আসবে। একটি সামান্তরিকের দুইটি বাহু হচ্ছে 10 এবং 8, তাদের অন্তর্ভুক্ত কোণ যদি কোনো কারণে 60 ডিগ্রি হয়ে যায়, তো সামান্তরিক ক্ষেত্রফলটা কত আসবে? তো আমি ধরলাম এটি ছিল একটা সামান্তরিক, বুঝছো? তাহলে এটার একটা বাহু হচ্ছে 10, একটা বাহু হচ্ছে 8, এবং মধ্যবর্তী কোণ হচ্ছে 60। আমরা কিন্তু জানি যে একটা কর্ণ দুইটা সমান ত্রিভুজে বিভক্ত করে ফেলে। আমরা ফিজিক্যালে পড়ছিলাম, একটা ত্রিভুজে ধরো একটা শীর্ষবিন্দু ধরলাম এ, এখান থেকে তোমার যে দুইটা সন্নিহিত বাহু তৈরি হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি কোনো কারণে থিটা হয়ে যায়, ক্ষেত্রফল ছিল হাফ এ বি সাইন থিটা। তাহলে ওই ফর্মেটে অ্যাপ্লাই করলে এটা কিন্তু আসতেছে হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন থিটা, এবং এখানে কিন্তু দুইটা পার্ট ছিল টোটাল ক্ষেত্রফল বের করতে গেলে, তাহলে এখানে 2 গুণ দিতে হবে। তাহলে আলটিমেটলি এটা তো ভ্যানিশ, তাহলে কি থাকে 80 ইন্টু √3/2, অর্থাৎ 40√3। এখন পরের ম্যাটটা দেখো, পি এবং কিউ এর মান কত হলে এইটা এবং এইটা সমীকরণের মূল্য সমান হবে। এটা আমরা দুইটা শর্টকাট আমরা শিখবো আত্মস্থ হয়ে আগে। যখন তোমার দুইটা ইকুয়েশনে বলা থাকবে দিকাতে যে মূলগুলা সমান, তখন একটা শর্ত কি হচ্ছে জানো? একটা শর্ত হচ্ছে এক্স স্কোয়ার এবং এক্স এর যে সহগগুলা থাকবে তাদের অনুপাতটা সমান। এখন যদি আমরা এটা অ্যাপ্লাই করি, তাহলে 15 ভাগ কিউ ইকুয়ালস টু কিন্তু থাকতেছে p/3। তাহলে দেখো এখানে কিন্তু আমি পিও পাইতেছি না, কিউ পাইতেছি না, এটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল না। কোনটা অ্যাপ্লিকেবল? যেহেতু মূল দুইটা সমান বলছে, ধরলাম এই দুইটা মূল হচ্ছে কি দুইটারই আলফা কমা বিটা করে আছে, তাহলে গুণফলটা কি? প্রথমটার c/a, তাহলে -2/15 না, এবং পরেরটার গুণফলটা কি বলো তো? -6/q। তো আলটিমেটলি দুইটা তো সমান, তাহলে বলতে পারি না 2/15 ইকুয়ালস টু 6/q। তাহলে এটা ভ্যানিশ করে কিন্তু 3 থাকতেছে, তাহলে কিউ এর মান কত? 45। এখন আরেকটু খেয়াল করো, এখানে যে মানগুলো চাইছে পি এবং কিউ, তাহলে কিউ কিন্তু লাস্টে, তো কিউ এর মান কিন্তু 45, পি এর মানটা বের করতে হবে না কেন? এই অপশনে সি নাম্বারে দেখো একমাত্র যেটা লাস্টে 45 দেওয়া আছে, বুঝছো? এটা হচ্ছে একটি পুকুরে 1 বর্গফুট জায়গা জুড়ে কচুরিপানা আছে। প্রবৃদ্ধির হার হচ্ছে প্রতিদিন 10, 4 দিন হলে কচুরিপানা কত বর্গফুট জায়গা দখল করবে? তাহলে এখন আমি ধরলাম কতটুকু জায়গা আছে? 1 বর্গফুট, প্রবৃদ্ধির হার কত? 10%, এটা পার্সেন্ট হবে, তাহলে এখানে বলতে পারি কত? 0.1, এবং এন এর মানটা কত? 4 দিন। দেখো তাহলে এত হারে কিন্তু বাড়তেছে, তাই না? বাট কতদিন বাড়বে সেটা কিন্তু আমি জানি না, তাহলে সেটা কি একটা অসীম গুণিত ধারা ফরম্যাটটা? ওকে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু সমষ্টি সূত্র ছিল এরকম যে এস এন ইকুয়ালস টু ছিল এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর। এটা কেন? কারণ আর এর মানটা কিন্তু লেস দেন 1, মনে পড়ছে? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কিন্তু বলতে পারছি এই মানটা, এই যে এর মান তো 1, তাহলে 1 মাইনাস 0.1 টু দি পাওয়ার 4 ভাগ 1 মাইনাস 0.1। এই ম্যাটটিকে আসলে কেলোটা ছাড়া সম্ভব? এত সহজ। এই ম্যাটটা যারা বুঝছে তারা কিন্তু পারে নাই। তো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা ওই 22-23 সেশনের কৃষিগুচ্ছে কিন্তু পাইছিলাম। বুঝো কি পরিমাণ কঠিন প্রশ্ন হয়েছিল। একটি বৃত্তাকার জলাশয় থেকে সমস্ত মাছ আমরা অন্য একটা বৃত্তাকার জলাশয়ে স্থানান্তর করলাম। দ্বিতীয় জলাশয়ের যে ব্যাসার্ধ ছিল সেটা হচ্ছে প্রথম জলাশয়ের দ্বিগুণ, এবং গভীরতা ছিল প্রথম জলাশয়ের অর্ধেক। স্থানান্তরের কারণে মাছের ঘনত্ব কি পরিমাণ পরিবর্তন ঘটবে? আগে চিন্তা করো, রো মানে কি? m/v, তাই না? আমি ধরলাম প্রথম যে তোমার জলাশয়টা ছিল তার আয়তন হচ্ছে πr1² h1, এবং দ্বিতীয় ছিল কি πr2² h2। এখন শর্তগুলো তারা বলল যে দ্বিতীয় জলাশয়ের ব্যাসার্ধ ছিল প্রথম জলাশয়ের দ্বিগুণ, অর্থাৎ r2 ইকুয়ালস টু কি 2r1, এবং h2 ইকুয়ালস টু কি h1/2, কারণ প্রথমটার অর্ধেক ছিল। তাহলে আমরা যদি কম্পেয়ার করি, অর্থাৎ v2/v1 যদি চিন্তা করি, তাহলে কি আসতেছে? এই যে পাই r2 এর মান ডাইরেক্ট বসাই দিই আমরা, 2r1² ইন্টু h1/2, এবং এখানে হচ্ছে πr1² ইন্টু h1। এইটা 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 এটা ভ্যানিশ, এবং এখানে আলটিমেটলি থাকে হচ্ছে 2, অর্থাৎ v2 ইকুয়ালস টু বলতে পারি 2v1। এই পর্যন্ত তোমাদের আশা লাগবে। আসার পরে এখন চিন্তা করো, রো এর সাথে ভি এর কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তাহলে ρ2 বাই যদি ρ1 চিন্তা করি, তাহলে এখানে কি আসতেছে? v1/v2। এবং আমরা এই v1/v2 যদি চিন্তা করি, দেখো তো v2 এর মানটা কি ছিল? 2v1, অর্থাৎ বলতে পারি কিন্তু এটা। তার মানে এই যে ρ2 যে মান সেটা কিন্তু হাফ ρ1, বুঝছো? তাহলে দ্বিতীয় জলাশয়ের যে ঘনত্ব সেটা কিন্তু প্রথম জলাশয়ের থেকে অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু কি বলতে পারি আমরা? দ্বিগুণ কমলো। আশা করি ব্যাপারটা বুঝছো। তো ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করো।